জানুয়ারি 2026 রাত প্রায় 2:30টা। ক্যারিবিয়ান সাগরের ওপর দিয়ে নিঃশব্দে এগিয়ে যাচ্ছে বিশাল যুদ্ধজাহাজ। এতটাই নিচে উড়ে যাচ্ছিল হেলিকপ্টারগুলি যা রাডারে ধরা পড়ছে না। কিন্তু কয়েক হাজার মাইল দূরে ওয়াশিংটনের একটি ঘরে জ্বলছে আলো, আর একটি টেবিলের চারপাশে কয়েকজন মানুষ বসে আছে। মাঝখানে রাখা আছে একটি ম্যাপ। ম্যাপের উপরে লাল দাগ দিয়ে ঘেরা একটি দেশ, আর দেশটি হলো ভেনেজুয়েলা। হঠাৎ একজন বললেন, All options are on the table. অল অপশনস আর অন দ্য টেবল। এই কথাটার মানে কি? তাহলে কি যুক্তরাষ্ট্র সত্যিই আরেকটা যুদ্ধের দিকে এগোচ্ছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, ডোনাল্ড ট্রাম্প কেন ভেনেজুয়েলাকে টার্গেট করলেন? মধ্যপ্রাচ্য নয়, চীন নয়, রাশিয়া নয়, এই ছোট কিন্তু তেল সমৃদ্ধ দেশটাই কেন? এটাকে কি শুধুই মাদক চক্রের বিরুদ্ধে অভিযান, নাকি এর পেছনে আছে তেল, ক্ষমতা আর আধিপত্যের এক ভয়ঙ্কর খেলা? আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে জানব ভেনেজুয়েলার আকাশে যুদ্ধের মেঘ জমার আসল কারণ, যে কারণগুলো প্রকাশ করে কেউ বলে না। তোমরা কিন্তু ভিডিওটা শেষ হওয়া পর্যন্ত থাকো, কারণ শেষের তথ্যটা তোমার পুরো ধারণাই বদলে দিতে পারে। ভেনেজুয়েলা কেবল দক্ষিণ আমেরিকার একটি ছোট্ট দেশ নয়, এই দেশে লুকিয়ে আছে বিশ্বের অন্যতম বড় তেল রিজার্ভ। আর এই তেল কেবল একটা অর্থ নয়, এটা পাওয়ার। এই তেলের কারণে ভেনেজুয়েলার ভূ রাজনীতি শুধু এলাকা ভিত্তিক না, এটা একটি গ্লোবাল স্টেজে বদলে গেছে। বছরের পর বছর ধরে ভেনেজুয়েলার অর্থনীতি ভেঙে পড়েছে, দেশের মানুষ কষ্টে আছে, সরকারের তেল শিল্প নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে উঠেছে। তারপরও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো রাষ্ট্রের নিয়ন্ত্রণ ধরে রেখেছেন। আর যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ক্রমেই তীব্র মন্থর থেকে একেবারে আবেগপ্রবণ বিরোধে পরিণত করেছে। ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে যা বলেন, তিনি বলেন ভেনেজুয়েলা এখন একটি নার্কো স্টেট, যেখানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নিজেই মাদক কার্টেলের সঙ্গে যুক্ত। ট্রাম্পের আরও দাবি, ভেনেজুয়েলা থেকে বিপুল পরিমাণ কোকেন আমেরিকায় ঢুকছে, যা সরাসরি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য এক রকমের হুমকি। তাই এই যুক্তিতে তিনি ক্যারিবিয়ান অঞ্চলে নৌবাহিনী মোতায়েন করেন আর এয়ার সার্ভেলেন্স বাড়ান এবং একে নাম বলেন ড্রাগসের বিরুদ্ধে যুদ্ধ। কিন্তু প্রশ্ন হলো, শুধু মাদকের জন্যই কি এত বড় প্রস্তুতি? ইতিহাস বলে না, ভেনেজুয়েলার মাটির নিচে লুকিয়ে আছে বিশ্বের সবচেয়ে বড় তেল ভাণ্ডার, সৌদি আরবের থেকেও বেশি। তাই সমস্যা হলো, এই তেলের ওপর নিয়ন্ত্রণ নেই আমেরিকার, বরং ওর একটা বেশি প্রভাব আছে চীন, রাশিয়া আর ইরানের। ভেনেজুয়েলা তেল বিক্রি করে চীনের ঋণ শোধ করে, রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক বাড়ায়, ইরানের সঙ্গে কৌশলগত চুক্তি করে। আর এটাই ট্রাম্প প্রশাসনের জন্য সবচেয়ে বড় আতঙ্ক, কারণ যে দেশ ল্যাটিন আমেরিকায় বসে আমেরিকার শত্রুদের জায়গা দেয়, তাকে ওয়াশিংটন কখনোই সহজভাবে নেয় না। তার আগে একবার বলে দিই, ল্যাটিন কথার মানে কি? ল্যাটিন আমেরিকা মানে হলো আমেরিকা মহাদেশের সেই সব দেশ যেখানে প্রধান ভাষা স্প্যানিশ, পর্তুগিজ বা ফরাসি, অর্থাৎ ল্যাটিন ভাষা থেকে আসা ভাষাগুলো ব্যবহার হয়। আর ভেনেজুয়েলা সেই নিয়ম ভেঙেছে এবং সেই কারণেই তারা এখন টার্গেট। এটাই সেই সময়ের পরের বড় প্রশ্ন তৈরি করে, যদি কেবল কূটনৈতিক চাপ কাজ না করে, তাহলে কি মিলিটারি অপারেশন করা হবে? এখন আমরা সেটা জানতে চলেছি। কিভাবে মাদুরোকে আটক করা হলো? এই অভিযানের কোড নেম ছিল অপারেশন অ্যাবসলিউট রিজলভ। এটি শুরু হয় মাসের পর মাস গোপন পরিকল্পনা এবং সংবাদ মাধ্যমে খুবই দ্রুত, একদম সঠিকভাবে সম্পন্ন অভিযান। যুদ্ধ শুরু হওয়ার আগে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ মাদুরোর প্রতিদিনের রুটিন, নিরাপত্তা ব্যবস্থা এবং বসার জায়গাগুলো সম্পর্কে তথ্য সংগ্রহ করে। এমনকি আমেরিকায় একটি মক হাউস তৈরি করা হয়, যেখানে ডেল্টা ফোর্স কমান্ডোরা অভিযানের রিহার্সাল করে। অভিযান শুরু হওয়ার আগে মার্কিন বাহিনী 150-এরও বেশি বিমান, যেমন ফাইটার জেটস, ড্রোন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্লেন এবং বোমা ড্রপিং প্লেন ব্যবহার করে। ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ও রেডার সিস্টেম ধ্বংস করে দেয়, যাতে ভেনেজুয়েল সেনারা আমেরিকা সেনাকে ট্র্যাক না করতে পারে। এর ফলে তারা নিরাপদভাবে কারাকাসের দিকে এগিয়ে যায়। রাত প্রায় 2টার সময় ভেনেজুয়েলার ফোর্ট থিউনা, একটি শক্তিশালী নিরাপত্তা থাকা মিলিটারি কম্পাউন্ড, সেখানে হেলিকপ্টার থেকে ডেল্টা ফোর্স অপারেটররা নেমে পড়ে। কয়েক মিনিটের মধ্যে ব্লো টর্চ দিয়ে শক্ত লোহার দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। সবকিছুই আগে থেকে প্ল্যানিং করা ছিল। তাই ডেল্টা ফোর্স খুব দ্রুত মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে খুঁজে বের করে, কিন্তু তারা বাঁচার জন্য দৌড়ে সেফ রুমে যাওয়ার চেষ্টা করে। কিন্তু মাদুরো ও তার স্ত্রী সেখানে পৌঁছানোর আগেই তাদের ডেল্টা ফোর্স নিয়ন্ত্রণে নেয় মাদুরো এবং তার স্ত্রীকে। তাড়াতাড়ি কম সময়ের মধ্যে নিরাপদভাবে বহন করা হয় ইউএসএস ইও জিমার নামের একটি মার্কিন নৌযানে। এরপর তাদের নিয়ে যাওয়া হয় নিউ ইয়র্কের
ফেডারেল ডিটেনশন সেন্টারে নার্কো টেরোরিজম ও অপরাধের অভিযোগে বিচার কার্যক্রমের জন্য। এই পুরো অপারেশনটি মোটামুটি 2 ঘন্টা 30 মিনিটেরও কম সময়ের মধ্যে সম্পন্ন হয়েছিল। ভেনেজুয়েলার পরিস্থিতি ছিল কঠিন। ডেল্টা ফোর্সের মতো এলিট কমান্ডোরা অসাধারণ দক্ষতায় অভিযান চালালেও এর সাথে যুক্ত ছিল প্রাণহানির ঝুঁকি। মিশনে প্রায় 75 জন ভেনেজুয়েলার নিরাপত্তা বা কর্মী আর কিছু কিউবান সিকিউরিটি সদস্য মারা যায় বলে খবর। মার্কিন বাহিনীর কোনো সৈনিক নিহত হয়নি, কিছু আহত হলেও তারা অপারেশন সম্পূর্ণ করেছে। আসলে এটা শুধু একটি দেশের ঘটনা নয়, অনেকে এটাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে দেখছে। ভেনেজুয়েলার কূটনৈতিক প্রতিনিধিরা বিচার করে খুঁজে পাচ্ছে না তা স্বাভাবিক নাকি অপহরণ, এটা কি বৈধ। অনেক দেশ এই ঘটনায় উদ্বেগ ও কঠিন মন্তব্য দিয়েছে। উদাহরণস্বরূপ ভারত বলেছে এটা উদ্বেগজনক এবং শান্তিপূর্ণ আলোচনায় সঠিক পথ। তাহলে পুরো দুনিয়া জানতে পেল এই ঘটনা থেকে সব যুদ্ধ ঘোষণা দিয়ে শুরু হয় না, কিছু যুদ্ধ নীরবেও শুরু হয়। ভেনেজুয়েলা হয়তো আজ একটা উদাহরণ, আগামীকাল আরেকটা দেশও হতে পারে। প্রশ্ন একটাই, এই সাইলেন্ট ওয়ার কোথায় গিয়ে থামবে? ভিডিওটি কেমন লাগলো তোমরা সবাই কমেন্টে জানিও। চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার একটি পরের ভিডিও। জয় হিন্দ, বন্দে মাতরম।